আসসালামু আলাইকুম। পলিসির লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস করব, ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার শুধু থার্ড ইয়ারের বা ফোর্থ ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে না, এই অধ্যায়টা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সব ইয়ারের ছাত্রদের বিভিন্ন বইতে আছে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে সবসময় 10 নম্বর থাকে, যে বইতে আছে সেখানে 10 নম্বর থাকে। যেমন যে ফার্স্ট ইয়ারের ফিনান্স যাদের আছে, সেকেন্ড ইয়ারের ফিনান্স যাদের আছে সেখানে আছে, তারপরে ক্যাপিটাল স্ট্রাকচার লিখে শুধু থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, মার্কেটিং ডিপার্টমেন্টের অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, ফাইনাল ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, তারপরে অ্যাকাউন্টিং থিওরি, পোর্টফোলিও, বিভিন্ন সাবজেক্টে 7-8টা বইতে আছে। আমরা আজকে প্রবলেম 3, এই প্রবলেম 3টা যে নিয়মটা, সে অঙ্কটা আপনি পাবেন হলো NU 2009, 2012, 2016 DU, 2014, 2015 16 নাম্বার, বিভিন্ন সালে আসছে। এটা অ্যাকাউন্টিং থিওরি বই। এই রুলটা শিখলে অনেকগুলো রুল পেরে যাবেন এবং এই অঙ্কটা আসলে হুবহু আসবে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। যারা জুমে আছেন তারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, আর যারা লাইভে আছেন তারা কমেন্ট করে প্রশ্ন করতে পারবেন। আমি প্রশ্নটা উঠে ফেলতেছি, প্রশ্ন যাদের কাছে নাই সমস্যা নেই, প্রশ্নে এটা দেওয়া আছে। প্রশ্ন বলতেছে, ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ XY লিমিটেড, the following debt and equity capital after tax have been made a various investment plan. You are required to determine optimum debt equity mixed for company. The calculating the composite cost of capital. আচ্ছা, এখানে অনেক কথাবার্তা বলছে। এতটুকু কথা বুঝতে পারছি যে সবচেয়ে ভালো, বেস্ট বা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা। অর্থাৎ এখানে আপনাকে 8টা ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে দিচ্ছে। ইনভেস্টমেন্ট লাইন নামে 8টা ক্যাপিটাল স্ট্রাকচার, মানে ABCDEF G, কয়টা হলো? 8টা না, 7টা। 7টা ক্যাপিটাল স্ট্রাকচার দিছে, যেখানে তারা বলতেছে পার্সেন্টেজ অফ ডেট, এটা দেওয়া আছে। ঋণের পরিমাণ 0, আমি বিস্তারিত সব বলবো। প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমি উঠাইতেছি, আপনারা ঘর করে ফেলেন। টোটাল ঘর করবেন 8টা। দেখতে শুনতে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন অবশ্যই। কস্ট অফ ডেথ 0, 5, কস্ট অফ ইকুইটি। এগুলো কি আমি বলতেছি, এইটা প্রশ্নে দিয়ে দিচ্ছে।
কি কি দিছে? একটা কোম্পানির 7টা পথ আছে টাকা সংগ্রহ করার। সে প্রথম পথে আছে যে সে ঋণ নিবে না 1 টাকাও, সুদও দিবে না 1 টাকাও, মূলধনের সুদ দিতে হবে 12%। সে যে বিনিয়োগ করবে, মূলধন সংগ্রহ করবে, সেখানে 12% সুদ দিতে হবে। দ্বিতীয় একটা পথ আছে টাকা আনার, সেখানে সে 10% ঋণ করে আনবে। যদি 100 টাকা তার ঋণ হয়, তার মানে 10% সে ঋণ করবে। সেই 10% ঋণের জন্য তাকে 5% সুদ দিতে হবে। ধরেন 100 টাকার মধ্যে 10 টাকা ঋণ করে নিয়ে আসলো, 5% সুদ দিতে হবে। আরেকটা অপশন, এবং সেই ক্ষেত্রে বাকি 90 টাকার উপর 12% সুদ দিতে হবে, মূলধনের সুদ। এটা বলে দিচ্ছে। 3 নাম্বার পথে আছে যে সে 100 টাকা ঋণের মাঝে 20 টাকা, 100 টাকা মূলধনের মাঝে 20 টাকা ঋণ করে আনবে। সেক্ষেত্রে তাকে 5.2% সুদ দিতে হবে। আর বাকি যে 80 টাকা থাকলো, সেটার উপরে 12.5% সুদ দিতে হবে। এখন এইভাবে একটা অনেকগুলা পথ আছে। এখন বলতেছে কোম্পানির কোন পথে মূলধন বিনিয়োগ করলে খরচটা তাদের কম লাগবে, কোন পথে মূলধন বিনিয়োগ করলে খরচ কম লাগবে, এটাই প্রশ্নে বলছে। এরকম প্রশ্ন হুবহু পরীক্ষায় আসবে, শুধু মানগুলো চেঞ্জ করে দিবে। এটা করতে হলে আমাকে অতিরিক্ত আরো 4টা ঘর করতে হবে। আমরা জানি ঋণকে বি দ্বারা প্রকাশ করছিলাম, আগে শিখেছিলাম, আগের ক্লাসগুলো যারা করছেন। কস্ট অফ ডেট, ঋণের সুদকে কে ডি দ্বারা প্রকাশ করছিলাম, মূলধনের সুদকে কে ই দ্বারা প্রকাশ করছিলাম। এই 3টা দিছে। এখন এখানে কি করব? আমি এখানে করব হলো মূলধনের পরিমাণ বের করব, ইকুইটি অর্থাৎ কে ই। এখানে দেখেন পার্সেন্টেজ, কিন্তু এগুলো 10%, 20%, 30%, 40%, 50%, 60%, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন এটাকে পার্সেন্টেজে যদি প্রকাশ করি, পার্সেন্টেজকে কি করতে, দশমিক বানিয়ে ফেলতে হবে। তাহলে আমি দশমিক দিয়ে দিলাম, কারণ 10% মানে কি 0.0। তাহলে মূলধন এই ঋণটাকে আমি কি করলাম, পার্সেন্টেজে করে ফেললাম। প্রশ্নে পার্সেন্ট দিয়েছিল 10%, 20%, আমি 0.10, 0.20 লিখে ফেললাম, পার্সেন্টেজ জিনিসটা মুছে। এখন এই মূলধন কিভাবে বের করব? আপনি যদি কোনো ঋণ না নেন, তাহলে 100%ই কি আপনার মূলধন হবে। যদি ঋণ না নেন, তাহলে পুরোটা আপনি দিতে হবে। 100%কে যদি আমি প্রকাশ করি, তাহলে কি আসবে? 100% সমান সমান 1, কারণ 10% যদি হয় 0.10, তাহলে 100% হবে কি 1। এরপর 10% যদি আপনি ঋণ নিয়ে আসেন, তাহলে বাকি 90% কি হবে? মূলধনে আনতে হবে। 20% যদি আপনি ঋণ করেন, তাহলে বাকি 80% আপনাকে মূলধন নিয়ে আসতে হবে। অর্থাৎ এই ঘরটা বের করার ওয়ে কি? তাহলে এটা যে 1 নাম্বার ঘর হয়, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর, এটা 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘরটা বের করার ওয়ে হলো, এখানে যে বির মান দেওয়া আছে 1 - বি, অর্থাৎ 1 থেকে বি এর মানগুলো বাদ দিলে যা থাকে তাই বসবে। 1 থেকে 0 বাদ দিলে 1 হইল, 1 থেকে 0.10 বাদ দিলে 90 হলো, 1 থেকে 0.20 বাদ দিলে 80 হলো, 1 থেকে 0.30 বাদ দিলে 70 হলো, 1 থেকে 0.40 বাদ দিলাম 60 হলো। যেমন 1 - 0.40, তাহলে 0.60 থাকে। 1 - 0.50, তাহলে আসে 0.5। এখানে 0 দিলেও হয়, না দিলেও হয়। 1 - 0.60 চলে আসলো। এটা আশা রাখি এই ঘরটা যে করছি এটা সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, তাহলে প্রশ্ন করতে পারেন যে এই অংশ বুঝি নেই। এরপরের ঘরটা যেটা বের করতে হবে, সেটা হলো ডাব্লিউই, মানে 6 নাম্বার ঘর। ডাব্লিউই বের করার জন্য আমার কাজ হবে, এটা তো মূলধনের পরিমাণ আর এটা হলো মূলধনের সুদ, অর্থাৎ মূলধন এবং মূলধনের সুদকে গুণ করতে হবে। 4 গুণ 5, 4 নাম্বার ঘর গুণ 5 নাম্বার ঘর, অর্থাৎ কে গুণ
ইকুইটিতে এস দ্বারা প্রকাশ করবে, ভুল লিখছিলাম, সরি। কে ই গুণ এস, ডাব্লিউ ই বের করতে হলে কে ই গুণ এস, যা আসে এখানে লিখতে হবে, অর্থাৎ 4 এবং 5 নাম্বার ঘরের গুণফল এখানে লিখতে হবে। 1 দিয়ে 12 গুণ করলে আসে 12, 12 .90 দিয়ে গুণ করলে আসে এটা, এটাকে এটা দিয়ে গুণ করলে আসে হলো, গুণগুলো আপনারা করে নেবেন, হ্যাঁ, আমার ভুল হতে পারে। এগুলো আসলো। এরপরে 7 নাম্বার ঘর, 1 2 3 4 5 6 গেল। 7 নাম্বার ঘর হলো ডাব্লিউ ডি। ডাব্লিউ ডি বের করতে হলে মূলধন এবং মূলধনের সুদ গুণ করছি, তাহলে ঋণ এবং ঋণের সুদকে গুণ করবো, অর্থাৎ বি গুণ কে ডি, মানে 2 নাম্বার এবং 3 নাম্বার ঘর গুণ করতে হবে। 7 নাম্বার ঘর বের করতে হলে 2 গুণ 3, কারণ মূলধন বাবদ এই খরচগুলো হচ্ছে। এখন ঋণ বাবদ কত টাকা খরচ হবে সেটা জানতে হলে দুইটা ঘরের গুণফল জানতে হবে। তাহলে 0 আসে প্রথমটা, পরেরটা আসে 0.5, পরেরটা আসে 1.04, পরেরটা আসে 1.8, অর্থাৎ 3 এবং 6 রে গুণ করছি, 4 এবং 6.5 রে গুণ করছি, 2.6, 3.5, 4.5। লাস্ট ঘর কিভাবে করব, এটাই আমাদের আনসার আর হবে। লাস্ট ঘরের নাম হলো কে ও সমান সমান এই দুইটা ঘর যোগ হবে, ডাব্লিউ ই যোগ ডাব্লিউ ডি, অর্থাৎ 8 নাম্বার ঘর করার জন্য আমি 6 যোগ 7 দুইটা ঘরকে যোগ করে দিলে আমাদের 8 নাম্বার ঘর বেরিয়ে আসবে। যোগফল আসতেছে এটা 12% দিয়ে দিব উত্তরগুলো। পরে আসতেছে 11.30, 11.4, 10.9, পরেরটা আসতে এই দুটো যোগ করি তাহলে আসে সরাসরি 11, পরেরটা আসে এই দুটো যোগ করে সরাসরি 11, শেষেরটা আসছে 10.9। এখন আমাদের পার্সেন্ট দিয়ে দিই পিছনে, কেও বেরিয়ে আসলো, কেও বা ডাব্লিউএসসিসি, অর্থাৎ সব মিলিয়ে আমার টোটাল খরচ হচ্ছে এইগুলা। এখন টোটাল কস্টটা বেরিয়ে আসলো, আমাদের অঙ্ক কিন্তু শেষ, 10 নাম্বারের মাঝে 8 নাম্বার পেয়ে গেছি। এখন শুধু কমেন্টটা করলে আর 2 নাম্বার পেয়ে যাব। প্রশ্ন করছে কোনটা আমার জন্য ভালো, সবচেয়ে বেস্ট, এই কোম্পানির জন্য কোনটা ভালো। ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন, তুমি বের করে দেখো অপটিমাম, বেস্ট। অপটিমাম শব্দের প্রতিশব্দ কি, বেস্ট। ডেপথ ইকুইটি মিক্সড, আর কি ঋণ এবং মূলধনের মিলানোর পরে বেস্ট ওয়েটা কোনটা হয়, অর্থাৎ বেস্ট ওয়ে কোনটা, খরচ কম হইলে তো আমার সবচেয়ে ভালো। এখানে হইতেছে 12 টাকা দিতে হবে 100 টাকায়, এখানে 11 টাকা 30 পয়সা, এখানে 11 টাকা 4 পয়সা, এখানে 10 টাকা 90 পয়সা। এখানে সবচেয়ে কম লাগছে আর এখানে সবচেয়ে কম লাগছে, এই যে এটা, এই দুইটা লাগতেছে সবচেয়ে কম, আর বাকি যা আছে সব বেশি বেশি লাগতেছে। তাহলে এই দুইটা হলো আমাদের বেস্ট ওয়ে। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে এই capital structure D and Z is the optimum depth equity mixed। হ্যাঁ, এটা লিখে দিব কমেন্টে, তাহলে আমরা 10-এ 10 পেয়ে যাব। আমি সালগুলো লিখে দিচ্ছি, অনেকবার আসছে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করতে পারবো যেহেতু সময় আছে হাতে। যদি এই অঙ্ক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে যারা জুমে আছেন সরাসরি প্রশ্ন করতে পারেন, আর যারা লাইভে আছেন তারা কমেন্ট করতে পারেন যে স্যার এটা বুঝি নাই।
কিটা লিখতে হবে? কমেন্টের কথা বলছেন? আচ্ছা, কমেন্টটা আমি বলতেছি, আপনি লিখেন। কমেন্টটা হবে, প্রশ্ন হচ্ছে ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড। আপনাকে বের করতে বলছে অপটিমাম বা সবচেয়ে ভালো ডেপথ ইকুইটি মিক্সড। তাহলে ডি অ্যান্ড জি অথবা এইভাবে লিখতে পারেন, ডি অ্যান্ড জি ইজ অপটিমাম বা বেস্ট। অপটিমাম শব্দ অর্থ কি? বেস্ট। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার লিখতে পারেন, অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড, একটা প্রশ্নে যেটা বলে দিছে এটা লিখতে পারেন, লিখা ফর দ্য কোম্পানি, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ফর দ্য কোম্পানি অথবা অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড ফর দ্য কোম্পানি। শেষ। আশা রাখি এটা বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি প্রবলেম 4 তো গত ক্লাসে করে দিছি, প্রবলেম 5 এ চলে যাচ্ছি। প্রবলেম 5 এটা বিভিন্ন সালে আসছে, শুধু মান চেঞ্জ করে আসছে। আপনারা আপনাদের বইতেও পাবেন খুঁজে। লেকচার শিট কিন্তু লাগবে, লেকচার শিট ছাড়া কিন্তু অঙ্কগুলো ঠিকভাবে করা যায় না। লেকচার শিটের 5 অথবা কেউ যদি খুঁজতে চান অ্যাকাউন্টিং থিওরি বুক 2018 এর 13, আপনাদের ইয়েতে থাকতে পারে 4th ইয়ার 18 সাল লেখা, খুঁজে পাইতে পারেন ব্যতিক্রম বা অন্যান্য বইগুলোতে। এখানে বলতেছে এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড আর টু ডিফারেন্ট কনসার্নস and both of them have a annual operating income of টাকা 1,20,000। এ এবং বি দুইটা কোম্পানির দুইটারই ইবিআইটি অর্থাৎ মুনাফা 1,20,000 টাকা আছে। এ কোম্পানিরও 1,20,000, বি কোম্পানিরও 1,20,000। কস্ট অফ ইকুইটি মানে কেই এ কোম্পানির হলো 10%, এ কোম্পানির জন্য 10% দেওয়া আছে। হ্যাজ গট নো ডেট, এই যে এ কোম্পানির কোনো ঋণ নাই, মানে ঋণকে কি বোঝায়? বি বোঝায়। ঋণকে বি দ্বারা প্রকাশ করে, এটা কোনো ঋণ নাই, তার মানে ঋণের সুদও নাই। এই কথাগুলো প্রশ্ন বলেছে। হোয়াইল বি হ্যাজ গট এ 5% ডেট, যেখানে বি এর এটা তো আছেই 5% ডেট, মানে ঋণ আছে 5%, এবং ঋণের টাকাও দেওয়া আছে 6 লক্ষ টাকা। সে 6 লক্ষ টাকা ঋণ নিছে। কর্পোরেট ট্যাক্স রেট দুইটার ক্ষেত্রে ট্যাক্স 50% বলে দিচ্ছে। ফলোয়িং এমএম অ্যাপ্রোচ ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট। এমএম এর নীতি অনুযায়ী 4টা রিকোয়ারমেন্ট দিচ্ছে। 1 নম্বরে বলতেছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য বোথ ফার্ম, দুই ফার্মেরই ভ্যালু ভি বের করে দেখাও। এই প্রশ্নটা করছে দুইটারই, এরটাও করবেন বিটাও করবেন। আচ্ছা, আমরা জানি এ কোম্পানিতে কোনো ঋণ নাই, ঋণ না থাকলে এটাকে আনলিভারেজ ফান্ড বলে, যেটা আমাদের লিভারেজ বা ঋণ নাই, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর বি কোম্পানি মাঝে ঋণ আছে, যে 6 লাখ টাকা ঋণ নিছে, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন এভরিটেজ প্রসেস বা আগামী অঙ্ক করব তখন এল এবং ইউ এর সম্বন্ধে বিস্তারিত জানব। আজকে যেহেতু ঋণ নাই, সেক্ষেত্রে এই কোম্পানির ভ্যালু কীভাবে বের করব? প্রথমে আমরা এ কোম্পানিকে ধরে নিচ্ছি ইউ, বি কোম্পানিকে ধরে নিলাম এল। আমরা এটা এভাবে লিখে রাখি। হেয়ার এখানে এ লিমিটেড সমান সমান ইউ অ্যান্ড বি লিমিটেড সমান সমান এল। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ভ্যালু, ভ্যালুতে ভি বোঝায়, ভ্যালু ইউ কোম্পানির ভ্যালু বের করতে চাচ্ছি।
আমরা জানি ভ্যালু বের করার সূত্র হলো এস প্লাস বি, কোম্পানির এস প্লাস বি। এখন এই কোম্পানি তো বি নাই, এখানে বি এর মান আছে কোনো জিরো, জিরো থাকলে তো তাহলে ভি সমান সমান এসই লিখতে পারি। ইউ কোম্পানির ক্ষেত্রে ভি সমান সমান এস লিখতে পারি, কারণ ঋণ যেহেতু নাই। আগের সূত্রগুলো কিন্তু ভালো করে জানতে হবে, নাহলে আমরা পারবো না। এখন এস বের করার জন্য সূত্র আমরা শিখছিলাম ইবিটি বা এনআই, নেট ইনকাম ভাগ কে ই। নেট ইনকাম বের করতে হলে আমরা জানি যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, পরে কে ই ভাগ দিতে হয়। ইবিআইটি দেওয়া আছে 1,20,000, এই কোম্পানির কোনো ইন্টারেস্ট নাই, জিরো। কে এর মান প্রশ্ন দেওয়া আছে 10%, 10% মানে 0.10, ভাগ করলাম, ভ্যালু বেরিয়ে আসলো। ওখানে ট্যাক্স আছে, ট্যাক্সটা আমি লিখে নিই। যখন আগের অঙ্কে তো ট্যাক্স ছিল না, এবারে অঙ্কে ট্যাক্স আছে, তাহলে সূত্রে আসবে 1 মাইনাস ট্যাক্স। আগে তো ট্যাক্স ছিল না, এই জন্য এইভাবে সূত্র ছিল, ট্যাক্স থাকলে 1 মাইনাস ট্যাক্স আসবে। 1 মাইনাস ট্যাক্স রেট হলো 50%, 0.50। তাহলে 1 মাইনাস 0.50 মানে 0.5। তাহলে এখানে ভ্যালু আসতেছে কোম্পানির 6 লক্ষ টাকা। তাহলে আগের সূত্র দিয়ে আমি এটা সমাধান করলাম। আর আপনি যদি নতুন সূত্র শিখতে চান, ভি ইউ এর সূত্র হলো সরাসরি সূত্র ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স বাই কে ই। এইভাবে আমি করে ফেলতে পারবো। তাহলে আমরা ভি ইউ এর মান পেয়ে গেলাম, কি পেলাম? 6 লক্ষ টাকা। তারা বলতেছে দুইটা ফাংশন বের করো, ভি ইউ বের করো, ভি এল ও বের করো। ভি এল বের করতে কি লিখব? ভি এল বের করার সূত্র হলো ভি ইউ প্লাস বি, ট্যাক্স প্লাস 1 মাইনাস টি। ভি ইউ এর মান হলো 6 লক্ষ টাকা, বি এর মান মানে ঋণের মান হলো এই কোম্পানির 6 লক্ষ, ট্যাক্সের পরিমাণ এখানে 50%। 6 লক্ষ এখানে আসলো 3 লক্ষ, টোটাল আসলো 9 লক্ষ টাকা। ভি এল পেয়ে গেলাম 9 লক্ষ টাকা। হয়ে গেল আমাদের কাজ। 2 নাম্বার অপশনে বলতেছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার বোথ কোম্পানি। দুই কোম্পানির এই এস বের করো। আচ্ছা, দুই কোম্পানির এস বের করব। এস হলো ইউ কোম্পানি মানে এটার, আমরা তো জানি সূত্রটা একটু ব্যাখ্যা করি। আমি একটু আগে লিখছিলাম ভি সমান সমান এল প্লাস এস প্লাস বি। কোম্পানি ইউ এর ক্ষেত্রে তো কোনো বন্ড বা ঋণ নাই, তখন ভি ইউ সমান সমান এস, আর ভ্যালু অফ ইউ আর এস সমান। তার মানে আমার আর নির্ণয় করতে হবে না। এস কোম্পানি ইউ কোম্পানি এই কোম্পানির শেয়ারের ভ্যালু বের করার জন্য কি লিখবো? এখানে যে 6 লাখ বেরিয়েছিল ওইটা লিখে দিলেই হচ্ছে। এটা কিন্তু উচ্চতর দক্ষতার অঙ্ক, আগের 3টা ক্লাস অবশ্যই আমাদের করে নিতে হবে, না এই সূত্রগুলো আমাদের মাথায় ঢুকবে না। হয়ে গেল ইউ ফার্মের শেয়ারের দাম। এখন এল ফার্মের শেয়ারের দাম বের করতে হবে আমাকে। এল ফার্মের শেয়ারের দাম বের করতে হলে এটার কাজ অনেক সহজ। একটু আমি আগের সূত্রগুলোতে যেগুলো শিখেছিলাম এগুলো একটু বুঝিয়ে দিই। এস প্লাস বি ছিল, বিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে যাবে, বি মাইনাস বি সমান সমান এস। তাহলে এস এর সূত্র পাইলাম ভি মাইনাস বি। তাহলে
এই কোম্পানির এস এর মান বের করতে হলে ভি মাইনাস বি। এখন এল কোম্পানির ভি এর মান হলো 9 লক্ষ টাকা, এল কোম্পানির বন্ডের মান হলো 6 লক্ষ টাকা, এল কোম্পানির এস এর মান হবে 3 লক্ষ টাকা। রিকোয়ারমেন্ট 2 হয়ে গেল। এল কোম্পানির এস এর মান হলো 3 লক্ষ টাকা, এটা আমরা বের করছি। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কস্ট অফ ইকুইটি টু কোম্পানি, দুই কোম্পানির এই কেই বের করো। কস্ট অফ ইকুইটি কি বোঝায়? কেই বের করো, কেই বের করো দুই কোম্পানির। ইউ কোম্পানিরটাও বের করো, এল কোম্পানিরটাও বের করো। কে তো ইউ কোম্পানি আর কি এ কোম্পানিটা দেওয়াই আছে 10%, এটা তো আমার ঝামেলা নাই। ওরটা বের করতে হবে। ওরটা বের করার সূত্রটা আপনারা একটু লিখে রাখেন। কে ই ইউ প্লাস কে ই ইউ মাইনাস কে ডি বি বাই এস, এটা হলো সূত্র। কে ই ইউ এর মান হলো 10%, লিখলাম 10% মানে 0.10। কে ই ইউ এর মান হলো 10%। কে ডি ইউ এই কোম্পানি এল কোম্পানির করতেছি, তো কে ডি কত? 5%। বি ভাই বাই এস, বি তো আছে 6 লাখ টাকা দেওয়াই আছে প্রশ্নে। এস এর মান, এই যে এল কোম্পানির এস এর মান বের করছি 3 লাখ টাকা। মানগুলো সব বসাই দিলাম, অঙ্ক হয়ে যাবে। এখানে আসে 0.10 যোগ এটা থেকে এটা বাদ দিলে 0.05 গুণ 6 লাখ 3 লাখ দিয়ে ভাগ করলে আসে 2। তাহলে আমরা কে ই এল এর মান পাইলাম 20%। রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 4 বলছে WACC বোথ কনফার্ম আর কি কস্ট অফ কে ও WACC এর একটা নাম কি কেও বের করো, দুই কোম্পানির কেও বের করো। 4 নাম্বার বলতেছে দুই কোম্পানির কেও বের করো, ইউরটাও বের করো, এলটাও বের করো। আচ্ছা, যেহেতু এখানে কোনো ঋণ নাই, ঋণ না থাকলে তো কেউ যে কথা কেই একই কথা। কে এর মান হলো 10% ছিল, তাই এটা বের হয়ে গেল। কিন্তু যেটার মধ্যে ঋণ আছে এটার মধ্যে ভেজাল লাগলো, আবার ট্যাক্সও আছে। তাহলে সূত্র লিখে ফেলেন বি বাই ভি এল গুণ কে ডি, আবার ট্যাক্স আছে 1 মাইনাস ট্যাক্স, পরে হলো প্লাস এস, এটা সব এল এর কাজ করতেছে আমরা, ইন্টু কে এল। ঋণের একটা অংশ, এই ইয়ের একটা অংশ, মূলধনের একটা অংশ। এই সূত্রটা কিন্তু আমাদের পরিচিত, অপরিচিত না। এই সূত্রটা এই ট্যাক্সটা ছাড়া এই অংশটা আমি করাইছিলাম, এই সূত্র দিছিলাম। বি এল মানে 6 লাখ টাকা, ভি এল মানে হলো 9 লাখ টাকা। সূত্রগুলো পারলে অঙ্ক শেষ, অনেক সহজ। কে ডি এল হলো 20%, 1 মাইনাস ট্যাক্স প্লাস এল এর এস এর মান হলো 3 লাখ, বের করছি আমরা রিকোয়ারমেন্ট 2-তে। ভি হলো 9 লাখ, কে এর মান হলো আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে কে এর মান বের করছি এল কোম্পানির 20%। এখন ক্যালকুলেশনের পালা, এই সবটা একসঙ্গে ক্যালকুলেশন করছি। 6 লাখ গুণ 20.20 ভাগ 9 লাখ, ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 0.5, সবগুলো হিসাব করলে মান আসতেছে হলো 0.0167। আর এই সবটা হিসাব করলে মান আসতেছে 0.0667। দুইটা যোগ করলাম, আসলো মান 0.0834।
অথবা যেহেতু এটা সুদের হার পার্সেন্টেজ আমাকে দেখাইতে হবে। এই ক্লাসটা একটু বড় হয়েছে, সম্পূর্ণ ক্লাসটা আরেকবার দেখবেন, ভিডিও যেহেতু সেভ করা আছে। না বুঝলে আমি তো আছি, আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো সমস্যা থাকলে।